চ্যানেলের পক্ষ থেকে। তো আমরা যেটা অনুমান করেছিলাম সেই সত্যটা কি আজকে হতে চলেছে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে জেনপাস ইউজি এবং এএনএম জেএনএম পরীক্ষার যে মেরিট, সেই মেরিট তৈরি করে ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে। আমরা প্রত্যেকে জানি যে উচ্চ মাধ্যমিকের উপর ভিত্তি করে আমরা কলেজে ভর্তি হয়। অর্থাৎ আমাদের কলেজে ঠিক কাউন্সেলিং হবে এবং মেরিট লিস্ট বের হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে আমরা যে যেমন রেজাল্ট করেছি সেই রেজাল্ট অনুযায়ী যে মেরিট আসবে সেই মেরিট অনুযায়ী আমরা ভালো সাবজেক্ট অনার্স পাই বা আমরা ভালো কলেজে চান্স পাই। তাহলে এই প্রক্রিয়াটাই কি হতে চলেছে? অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করেই কি আমাদের এবছরের জেনপাস ইউজি পরীক্ষা এবং এএনএম জেএনএম পরীক্ষার যে ভর্তি প্রক্রিয়া সেটা শুরু হতে চলেছে। আমরা প্রত্যেকে জানি যে ২০২১ সালের আগে অবধি এএনএম জেএনএম এর কোনো পরীক্ষা ছিল না। এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সামটা এড হয় ২০২১ সাল থেকে ২০২০ সাল অবধি উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করেই কিন্তু এই সমস্ত প্রক্রিয়াটি চলতো এএনএম জেএনএম এর জন্য। জেনপাস ইউজির পরীক্ষা হতো, কিন্তু ২০২০ সালে যেহেতু করোনার আগমন ঘটে, দেখো ২০২০ সালেও জেনপাস ইউজি কিন্তু নাম্বারের ভিত্তিতেই হয়েছে। শুধু ওই বছরটা হচ্ছে, বাকি বছরগুলো পরীক্ষা হতো। বাট আমি এটাই বলতে চাইছি যে নাম্বারের উপর ভিত্তি করে যদি পরীক্ষাটা হয় তাহলে কি হতে পারে, কি সমস্যা হতে পারে, আর নাম্বারের ভিত্তিতে হওয়ার সম্ভাবনা এবছর কতটা রয়েছে। আমি অলরেডি বোর্ডে ফোন করেছিলাম এবং ডব্লিউবিএনসিকে আমি অনেকবার কল করেছি এবং ডব্লিউবিএনসিকে অনেকবার কল করার পরে তাদের কল একবার পেয়েছি এবং তাদের তরফ থেকে যেটা জানানো হয়েছে আমি সেইটাই তোমাদের কাছে শেয়ার করবো। দেখো ইউটিউবে বিভিন্ন আমাদের মানে অনেক রয়েছে যারা, তারা কিন্তু বিভিন্নজন বিভিন্ন রকমের মতামত বলে, তারা নিজেদের মতামতটাও শেয়ার করে, কিন্তু আজকে আমি নিজের কোনো মতামত শেয়ার করছি না। আজকের পুরো মতামতটা হচ্ছে ওপর থেকে যেটা আমি জানতে পেরেছি, অর্থাৎ কলের মাধ্যমে আমি যেটা জানতে পেরেছি যোগাযোগ করে, সেই মতামতটা শেয়ার করছে। অর্থাৎ ডব্লিউবিজি এবং ডব্লিউবিএনসি যেটা অনুমান করছে বা যেটা হতে পারে সেই সম্পর্কিত কিছু তথ্য তারা দিয়েছে, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো প্রত্যেককে বলবো যে তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে লাইক করে দিও। প্রত্যেক কিন্তু একটা করে লাইক করাই যায়। আমি দেখি যে তোমরা ভিডিও দেখে কিন্তু খুব কম লাইক করো। ঠিক আছে? আমরা অ্যাকচুয়ালি দেখবে যেটুকু তথ্য দিই সেটুকু তথ্য কিন্তু বাস্তবে একটা সময় গিয়ে মিলে যায়। তো অবশ্যই বলবো তোমাদের ভালোর জন্যই বলছি যে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখো। আর হ্যাঁ, আমরা প্রতিটা জেলাভিত্তিক বিভিন্ন প্রকার চাকরির আপডেট দিয়ে থাকি, কারণ পশ্চিমবঙ্গে আমরা প্রত্যেকে জানি যে চাকরির অত্যন্ত অভাব। তাই প্রত্যেককে বলবো প্রত্যেকে প্রতিটা জেলার নাম কমেন্ট বক্সে জানাবে। প্রত্যেকেই প্রচুর পরিমাণে কমেন্ট করবে। প্রত্যেকে নিজের জেলার নামটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। এবং আমি তোমাদের প্রতিটা কমেন্ট কিন্তু চেক করি এবং যখন তোমার জেলায় কোনো আপডেট আসবে তখন তোমার যে কমেন্ট তুমি করছো সেই কমেন্টে আমি রিপ্লাই করে দেবো যে তোমার জেলায় এই চাকরির আপডেট এসেছে বা আইসিডিএস এর ফর্ম বেরিয়েছে বা তোমার হয়তো এখানেতে একটা রিকোয়ারমেন্ট হচ্ছে, হসপিটালে একটা পদ খালি রয়েছে, তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। এই কমেন্টের রিপ্লাইগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর হ্যাঁ, আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে এবং কে কোন জেলা থেকে রয়েছে অবশ্যই কমেন্টে একটু জানাও। আমাদের আলিপুরদুয়ার জেলা থেকে যারা রয়েছে অবশ্যই কমেন্টে জানাও। বাঁকুড়া জেলা থেকে যারা রয়েছে তারা অবশ্যই কমেন্টে জানাও। বাঁকুড়া জেলায় যদি কোনো চাকরির আপডেট আসে তোমার কমেন্টের রিপ্লাই তুমি পেয়ে যাবে যে এই চাকরির আপডেট এসেছে, এই তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। বীরভূম থেকে যারা রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। পূর্ব বর্ধমান থেকে যদি কেউ থাকো জানাও। কুচবিহার থেকে যদি কেউ থাকো জানাও। দক্ষিণ দিনাজপুর থেকে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম এই জেলাগুলো থেকে থাকলে কমেন্ট বক্সে জানাও। কালিম্পং থেকে থাকলে কমেন্ট বক্সে জানাও। কলকাতা থেকে থাকলে কমেন্ট বক্সে জানাও। মালদা থেকে থাকলে জানাও। মুর্শিদাবাদ থেকে থাকলে জানাও। নদিয়া থেকে থাকলে জানাও। নর্থ ২৪ পরগনা অর্থাৎ উত্তর ২৪ পরগনা জেলা থেকে যারা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। পশ্চিম বর্ধমান থেকে যারা ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। পশ্চিম মেদিনীপুর থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা কমেন্টে জানাবে। পূর্ব মেদিনীপুর থেকে যারা দেখছো, পুরুলিয়া থেকে যারা রয়েছে, সাউথ ২৪ পরগনা এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলো থেকে যারা রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমার জেলার নামটি জানিয়ে যাবে। এবং যখনই তোমার জেলায় নতুন কোনো চাকরির আপডেট আসবে সেটা আমরা তোমাকে কমেন্টে রিপ্লাই করে দেবো যে হ্যাঁ, তোমার জেলায় একটা হসপিটালে একটা পদ খালি রয়েছে বা তোমার এইখানে বিডিও অফিসে একটা পদ খালি রয়েছে বা তোমাদের ওখানে টেকনিশিয়ান কোর্সে একটা নতুন পদ খালি রয়েছে বা পঞ্চায়েতে কোনো একটা পদ খালি রয়েছে। এখন তো সমস্ত কিছু কন্ট্রাকচুয়াল নিয়োগ হয়, তো একটা চাকরির বা একটা কাজের যাদের দরকার তারা কিন্তু অনেক সময় সঠিক তথ্য পায় না। তাই জন্য বলি কমেন্টগুলো করবে, কমেন্ট করলে যখন কোনো আপডেট আসবে আমি তোমার জেলা দেখে তোমাকে সেটা কমেন্টে রিপ্লাই করে দেবো। তো চলো, আজকের এই ভিডিওটা কেন গুরুত্বপূর্ণ বলছি, তোমরা প্রত্যেকে চিন্তায় রয়েছো যে ২০২১ সাল এবং ২০২২ সালের ছাত্রছাত্রী যারা ছিল তারা কিন্তু প্রচুর পরিমাণে উচ্চ মাধ্যমিকের নাম্বার পেয়েছে। তোমরা এটা নিশ্চয়ই জানো। আমি সবাইকে বলছি না, বাট তুমি একবার ভাবনা চিন্তা করো, কিছু স্কুল থাকে যারা ছাত্র দরদি অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে ভালো মার্কস দিয়ে দেয়, এটা কিন্তু বাস্তব সত্য কথা। আবার কিছু স্কুল রয়েছে যারা ছাত্রছাত্রীদের ওপর অনেকটাই তারা কড়াকড়িভাবে নাম্বারটা কমই দেয়, এটাই বাস্তব সত্য। এছাড়াও দেখবে ২০২২ সালে আমরা জানি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি হোম সেন্টার হয়েছিল, অর্থাৎ নিজের স্কুলে ছিল। এমনও কিছু স্কুল আছে, আমি কিন্তু সব স্কুলের কথা বলছি না এখানে, তাই সবাই এটাকে নেগেটিভভাবে নেবে না। বাট কিছু স্কুল তো রয়েছে যেখানেতে ছাত্রছাত্রীদেরকে শিক্ষকরা হেল্প করেছে, তাই তো?
শিক্ষক শিক্ষিকারা কিন্তু নিজে গিয়ে বই খুলে, আমি নিজে দেখেছি, ঠিক আছে, আমাদের এখানে একটা স্কুল রয়েছে, তো সেখানে তো শিক্ষক শিক্ষিকারা কী করেছে না, নিজে যে উত্তর বলে দিয়ে আসছে। তো এটা তো একদম দ্বিচারিত করা বলবো। কারণ এটা উচিতই না। তাহলে অন্য স্কুলে আবার কিছু শিক্ষক শিক্ষার্থী যারা খুব কড়া গার্ড দিয়েছে। কারণ তারা চায় যে ছাত্রছাত্রীরা যেমন পড়েছে তেমনই পরীক্ষা দিক। এর ফলে কি হয়েছে, যারা ধরো এই যে স্যারেদের হেল্প পেয়ে পরীক্ষায় মার্কসটা এসেছে, তাদের নাম্বারটা অনেকটা বেশি, আর যারা হেল্প পায়নি তাদের নাম্বারটা কিন্তু কমে গিয়েছে। তাহলে এটা একটা দ্বিচারিতাই বটে। এছাড়াও দেখো ২০২১ সালে অনেক স্কুলে কিন্তু কি হয়েছে না, যেহেতু স্কুল এখানে রেজাল্ট তৈরি করেছে, তো কিছু স্কুল করে কম মার্কস দিয়েছে। এবং কিছু স্কুল কি করেছে না, কোনো প্রকার ছেলেটা দেখবে তার বুদ্ধি নেই বা সে কিছু মানে কিছুই করেনি, তাও দেখবে সে কিন্তু ভালো মার্কস পেয়ে গেছে, কোনো ছাত্র বা ছাত্রী। তো এই যে এই জিনিসটা ঘটেছে, এটাই তো একটা দ্বিচারিতা। তাহলে যদি সত্যি করি এভাবে যদি হয়, মানে আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ওপর যদি ভিত্তি করে কোনো প্রকার পরীক্ষা ছাড়াই যদি নিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হবে। কারণ আমরা প্রত্যেকে জানি যে নার্স হচ্ছে ভবিষ্যতের একটা প্রতীক। কারণটা কি বলি, নার্স হচ্ছে আমাদের রোগীদের সেবা করে। একটা অসুস্থ মানুষকে পুরোটাই নার্সের উপর দায়িত্ব দেয়। ডক্টর যত না বেশি চিকিৎসা করে, পুরোটাই কিন্তু নার্সকেই ওষুধ খাওয়ানো থেকে শুরু করে সঠিক সময়ে তার প্রেশার মাপা, তাকে বারবার চেক করা, সমস্তটাই কিন্তু নার্সের হাতে দায়িত্বটা দিয়ে দেওয়া হয়। তাহলে সেই নার্স যদি এরকম অবস্থার মধ্য দিয়ে যদি একটা নার্সিং পড়ুয়া বেড়ে ওঠে, একটা নার্সিং সে ট্রেনিং প্রাপ্ত হয়, তাহলে তার অবস্থাটা কেমন হতে পারে বুঝতে পারছো? তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক রকমের সমস্যা সৃষ্টি হতে পারে। আরেকটা সমস্যা কি হতে পারে না, অনেক ছাত্রছাত্রী থাকে যারা অক্লান্ত পরিশ্রম করেছে, দিনরাত পড়াশোনা করেছে। উচ্চ মাধ্যমিক হয়তো ২০১৬ সাল বা ১৭ সাল বা ২০১৮ সালে তারা উচ্চ মাধ্যমিক দিয়েছে। তাদের রেজাল্টটা কিন্তু এই যে ২০২১ বা ২২ এর ছাত্রছাত্রীর তুলনায় অনেকটাই কম হবে। তো সেই সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু কোনো দোষ করেনি। তারা একটা বাইরের সেন্টারে গিয়ে পরীক্ষা দিয়েছে, এবং বাইরের সেন্টারে আমরা প্রত্যেকে জানি যে বাইরের স্যারেরা কিন্তু খাতা দেখে, এবং বাইরের শিক্ষক শিক্ষিকারা যেহেতু খাতা দেখে, সেক্ষেত্রে তাদের মার্কসটা কিন্তু খুব একটা বিরাট হাই-ফাই যায় না। এটা আমরা প্রত্যেকে জানি। তাহলে তাদের সঙ্গে এদের কম্পিটিশনটা কিন্তু একটা হতে পারে। এর ফলে দেখো যারা এত পরিশ্রম করলো, সত্যি করেই পরীক্ষা দিল, এবং এখনও তারা পরিশ্রম করছে যে কবে আমাদের এক্সাম হবে, সেই এক্সামের ওপর লক্ষ্য করে তারা মানে পড়াশোনা করে চলেছে। তাহলে তারা কি দোষটা করলো? এবং তাদের সঙ্গে একটা অন্যায় কিন্তু হবে এখানে। তোমরা নিজেরাও এটা নিয়ে চিন্তায় পড়ে গেছো। যদি সত্যি করে তাহলে কিন্তু এটাই ভাববার বিষয় যে যারা এতদিন ধরে অক্লান্ত পরিশ্রম করলাম, যারা দিন-রাত ধরে পড়াশোনা করলাম, দিনের পর দিন, রাতের পর রাত জেগে যারা পড়াশোনা করলাম, এবং যারা আমরা লক্ষ্য নিয়েছিলাম যে আমাদেরকে এবছর গভর্নমেন্ট একটা সিট পেতেই হবে, তাহলে তাদের কি হবে? এটা একটা চিন্তার বিষয়, এবং এই জন্য অনেক ছাত্রছাত্রী কিন্তু পড়াশোনা থেকে সরে এসেছে। তারা পড়াশোনায় মন বসতে পারছে না যে কোনটা ঠিক কোনটা ভুল। আমি পড়বো, একবার দেখো বইটা নিয়ে পড়তে বসছে এবং মনে হচ্ছে যদি পরীক্ষাটা না হয়, একবার হয়তো একটা পরীক্ষা দিতে বসলো, একটা ছোট মক টেস্ট দিতে বসলো, যদি ভাবছে যদি পরীক্ষা না হয় তাহলে এত আমার পরিশ্রম তো সবই বৃথা যাবে। তো যাই হোক, সমস্ত তথ্য নিয়ে আজকে আলোচনা করবো। আমি আগেই বলেছি যে একটা আপডেট আমি পেয়েছি উপর মহল অর্থাৎ বোর্ড থেকে এবং WBNCর তরফ থেকে। সেই আপডেটটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, এবং এটার মাধ্যমে তোমরা স্পষ্ট ধারণা পেয়ে যাবে যে ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে নাকি ২০২৫ সালে ২০২৫ সালে এএনএম, জিএনএম, জেনপাস ইউজি হবে, নাকি ২০২৫ সালে এএনএম, জিএনএম এবং জেনপাস ইউজিটা উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে হতে পারে। দেখো, আমরা যদি বিগত বছরগুলোকে লক্ষ্য করে দেখি, তাহলে এপ্রিল মাসের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যায়। আমরা আগের বছরও দেখে এপ্রিল মাসের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছিলো, এবং আগস্ট মাসে পরীক্ষা হয়েছিল, অর্থাৎ আগস্টের ৪ তারিখে কিন্তু পরীক্ষা হয়েছিল। তো সেটাও যদি আমরা একটু লক্ষ্য করে দেখি যে এবছর কিন্তু মে মাসের ১৪ তারিখ আজকে হয়ে গেল, ফর্ম ফিল আপ নিয়ে কোনো আপডেট আসেনি। ফর্ম ফিল আপ শুরু তখন দূরের কথা, ফর্ম ফিল আপ নিয়ে কিন্তু কোনো প্রকার আপডেট এখনো অবধি আসেনি। তো এবার এই আপডেটটা না আসার কারণ কি, অথচ আমরা যদি এখানে দেখি, দেখো এখানে তো অলরেডি ২৯শে জুন ২০২৫ পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে এএনএম, জিএনএম। আমরা পুরো টেন্টেটিভ শিডিউলটা একটু দেখে নেব। এটা দেখলে আমরা স্পষ্ট ধারণা পাবো যে আমাদের সমস্ত পরীক্ষার ডেট কিন্তু এখানে ঘোষণা করা হয়েছে। আমরা একটু দেখিয়ে দিই তোমাদেরকে শিডিউলটা এখান থেকে। তো দেখো এখান থেকে আমরা একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাব। WBG পরীক্ষা কিন্তু ২৭ তারিখ অলরেডি কমপ্লিট হয়েছে। এই পরীক্ষাটা যারা ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি, আর্কিটেকচার কোর্সের জন্য পড়তে চায় তাদের জন্য এই পরীক্ষা। এবার এদের পরীক্ষা কিন্তু কমপ্লিট। দেখো এদের পরীক্ষা হওয়ার পরেই ডেট কিন্তু রয়েছে জেনপাস ইউজির, এবং জেনপাস ইউজির ফর্ম ফিল আপ নিয়ে কিন্তু এখনও কোনো প্রকার কিন্তু নোটিশ আমরা পাচ্ছি না। তো অলরেডি WBG আমাকে কী বলেছে এবং WNC কী বলেছে তার পুরোটা আজকে জানতে পারবে। দেখো ইউটিউবে অনেকে নিজের মতো ভুংভাং তথ্য দিয়ে দেয়, কিন্তু আমি পুরোটা অথেন্টিক তথ্য দিচ্ছি, এবং WBNC এবং WBG তরফ থেকে যেটা পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। তাই প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু ভিডিওটা একটা করে লাইক করে দেবে। পরবর্তীতে আরও এরকম তথ্য আমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা আগেও দেখেছো আমরা যা বলতাম যে এই টাইমে ফর্ম ফিল আপ হবে বা এই টাইমে পরীক্ষা হবে, দেখো সেটাই কিন্তু হয়েছে। বিগত বছরের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে আমাদের বলা কথা প্রায় 99%ই মিলে যায়। 1% তো এদিক ওদিক হয় কোনো কারণে, বাট 99%ই মিলে যায়। তো সেইটাই বলছি যে এবছরও কিন্তু সেম যা বলবো তোমরা মিলিয়ে দেখো, সেই জিনিসটা কিন্তু হতে চলেছে।
ঠিক আছে? তো এবার আমি যেটা জানতে পারলাম যে এবছর কেন পরীক্ষাটি হবে না, মানে সরি হবে না বলছি, মানে কেন এত লেট হচ্ছে জেনপাস ইউজির পরীক্ষা বা এএনএম জিএনএমের পরীক্ষা কেন লেট হচ্ছে। তো ডব্লিউবিজি এটা জানালো জেনপাস ইউজির পরীক্ষা 100% হবে, জেনপাস ইউজির পরীক্ষার ডেটও কিন্তু ঘোষণা হবে আর কিছুদিনের মধ্যে। এবং জেনপাস ইউজির পরীক্ষা যদি হয় আমরা এখান থেকে স্বচ্ছ ধারণা পাচ্ছি এএনএম জেএনএম পরীক্ষা কিন্তু কোনোভাবেই বন্ধ হবে না, কারণ এই পরীক্ষাটা 2021 সাল থেকে চালু হয়েছে এবং এই পরীক্ষাটি আর বন্ধ হবে না। জেনপাস ইউজির পরীক্ষা হচ্ছে মানে এএনএম জেএনএমের পরীক্ষা হবে। তাহলে বোর্ড যখন নিজের মুখে জানিয়েছে যে জেনপাস ইউজির পরীক্ষার ফর্ম কিছুদিনের মধ্যেই ডেট পাবলিশ হয়ে যাবে ফর্ম ফিল আপের, তাহলে আমরা ধারণা রাখতে পারি বা 100% আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এএনএম জেএনএমের পরীক্ষা কিন্তু বাতিল হচ্ছে না। এএনএম জেএনএমের পরীক্ষা ঠিক আছে একদম মানে 10,000% গ্যারান্টি দিয়ে বলছে যে এএনএম জেএনএমের পরীক্ষা কিন্তু হবে, কোনোভাবেই বন্ধ হবে না এএনএম জেএনএমের পরীক্ষা। এবার দেখো আমরা যেখানে শিডিউলটা দেখি, শিডিউলটা কীভাবে সাজিয়েছে দেখো আমাদের ডব্লিউবিজি। 27 তারিখে আমাদের পরীক্ষা হয়ে গেছে ডব্লিউবিজি অর্থাৎ ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার এবং আমাদের ফার্মাসি কোর্সের জন্য যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষা কিন্তু অলরেডি কমপ্লিট। ঠিক তার 1 মাসের মধ্যে হয় আমাদের এএনএম জেএনএম পরীক্ষা। এরপর দেখো জিলেট রয়েছে, তারপর দেখো আমাদের এখানেতে পিইউবিডিইটি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট কোর্স ইন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এর জন্য পরীক্ষা। তো এই পরীক্ষাগুলো দেখো তার 15 দিন পর, এই তোমার হচ্ছে 20 দিন পর, এবং তার 6 দিন পর আবার দেখো আমাদের পিইউবিডিইটি পরীক্ষা ছিল। তো এই পরীক্ষাগুলোর কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়নি, হিসাবে কিন্তু এতদিন ফর্ম ফিল আপ চালু হয়ে যাবার কথা ছিল। এরপর দেখো জেনপাস ইউজি থেকে আমরা যদি এখন দেখি যে জেনপাস ইউজি থেকে এএনএম জেএনএমের দূরত্ব কতটা অর্থাৎ ডিস্টেন্স কতদিন। 25 তারিখে পরীক্ষা ছিল মে মাসের জেনপাস ইউজি এবং 29 তারিখে পরীক্ষা হবার কথা আছে আমাদের এএনএম জেএনএম। দেখো 25 তারিখে যদি জেনপাস ইউজির পরীক্ষা নেওয়া হতো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এতদিন ফর্ম ফিল আপের ডেট পাবলিশড হয়ে যেত, কিন্তু সেটা এখন অবধি হয়নি। হয়েছে কি না? হয়নি। তাহলে এটা আমরা ধারণা রাখতে পারি যে আমাদের 25 তারিখে পরীক্ষাটি হচ্ছে না, আমাদের পরীক্ষাটা ফর্ম ফিল আপই চালু হবে ধরো এই তারিখটার মধ্যে, 25 তারিখের ধরো 25 তারিখ তার আগে হয়তো ফর্ম ফিল আপ চালু হবে। তাহলে তার অন্তত 1 মাস মানে অ্যাডমিট কার্ড দিতে বা ধরো সমস্ত ফর্মগুলোকে চেকিং করতে, ঠিক আছে কোথায় সেন্টার হবে না হবে সেগুলো ঠিক করতে 1 মাস টাইম লাগবে। তাহলে আমরা যদি ধরি যে এই পরীক্ষাটা পিছিয়ে জুন মাসের 25 তারিখে যদি হয়, জুন মাসের 25 তারিখে যদি আমাদের জেনপাস ইউজির পরীক্ষা হয়, তাহলে এএনএম জেএনএমের পরীক্ষা কিন্তু জুলাই মাসের 29 তারিখে হওয়ার সম্ভাবনা থাকছে, অথবা আগস্টের প্রথম সপ্তাহে পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা থাকছে। আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে কোনোভাবেই আমাদেরকে পড়াশোনা বন্ধ করলে চলবে না। এবং ডব্লিউবিএনসিকে যখন ফোন করলাম, ডব্লিউবিএনসি কি জানালো না, ডব্লিউবিএনসি জানালো যে তারা হেলথ ডিপার্টমেন্টের কাছ থেকে এই তথ্য নিতে চাই যে 2026 সাল অর্থাৎ 2025-26 যে সমস্ত নার্সিং ছাত্রছাত্রী রয়েছে, সেটা জেনপাস ইউজি হোক বা সেটা আমাদের এএনএম জেএনএম হোক, তাদের যে সমস্ত প্রকার একটা রিনিউয়াল, সেই রিনিউয়াল কিন্তু প্রতি বছর ডব্লিউবিএনসিকে পাঠাতে হয়। অর্থাৎ সিট কত থাকবে সেই সম্পর্কিত তথ্য বা ধরো আমাদের সমস্ত তথ্য কিন্তু আগে থেকে ঠিক হয়ে যায়। তো এবং ফর্ম ফিল আপের জন্য কত চার্জ নেওয়া হচ্ছে এবং আনুমানিক কতজন এবছর উচ্চ মাধ্যমিক ছিল তার ভিত্তিতে কত ফর্ম ফিল আপ হতে পারে, সেই সমস্ত একটা রিনিউয়াল তথ্য কিন্তু তাদের হাতে যায়। বাট ডব্লিউবিজি মানে অ্যাকচুয়ালি এখন অবধি সেই রিনিউয়ালটা তারা পায়নি, সেই যে রিনিউয়ালটা তাদের হাতে এখনও যায়নি ডব্লিউবিএনসির হাতে, তার জন্যই কিন্তু ফর্ম ফিল আপ এত লেট হচ্ছে। এটা হচ্ছে ডব্লিউবিএনসির তরফ থেকে জানানো হয়েছে। তো এবার তোমাদেরকে আর একটা কথা বলি, বোর্ড কিন্তু জানিয়েছে এই জিনিস এবং যে আমাদের জেনপাস ইউজি পরীক্ষা হচ্ছে, এবং ডব্লিউবিএনসি জানিয়েছে তাদের তথ্য যে তাদের হাতে বেশ কয়েকটা তথ্য যায়নি, যার জন্য ফর্ম ফিল আপটা এখনও চালু হচ্ছে না। এবার দেখো বোর্ড চাইলে যখন খুশি পরীক্ষা নিয়ে নেবে, এটা কিন্তু একদমই ভুল ধারণা। বোর্ড অলরেডি উপর মহল অর্থাৎ ডব্লিউবিএনসি আমাদের যে হেলথ ডিপার্টমেন্ট সেখান থেকে নির্দেশ পাবে তবেই কিন্তু ফর্ম ফিল আপ চালু হবে। বোর্ড জাস্ট এগুলোকে দায়িত্ব সহকারে পালন করে, কিন্তু ওপর থেকে নির্দেশ না আসা পর্যন্ত বোর্ডের কিছু করার নেই। তো বোর্ড কিন্তু নিশ্চয়ই কিছু ভালো বুঝেছে, তাই তারা বললো যে জেনপাস ইউজি পরীক্ষা বছর হবে। আমি বললাম বাতিল হওয়ার সম্ভাবনা আছে, মানে রেজাল্টের ভিত্তিতে বলছে এরকম কোনো সম্ভাবনাই নেই। তার মানে 100% তোমরা একদম সেফ থাকো বা একদম তোমরা চিন্তা থেকে দূরে থাকো যে পরীক্ষা কিন্তু হবে জেনপাস ইউজির জন্য। এবং জেনপাস ইউজি হলে আমরা জানি যে এএনএম জেএনএম পরীক্ষাও কিন্তু কোনোভাবেই বন্ধ হওয়া সম্ভব নয়, এএনএম জেএনএম পরীক্ষাও কিন্তু আমাদের হবে। কিন্তু অনেক ছাত্রছাত্রী রয়েছে যে ভাবছো যদি যেমন টেট বন্ধ হয়ে গেছে, যেমন এসএসসি বন্ধ হয়েছে, যেমন ডব্লিউপি পুরোপুরি পরীক্ষা বন্ধ, নিয়োগ বন্ধ, যদি সেরকম হয়ে যায়। এবার দেখো আমি একটা কথা বলি, পশ্চিমবঙ্গে কিন্তু পুলিশ রয়েছে, মানে কন্ট্রাকচুয়ালিভাবে সিভিক টিভিক নিয়োগ করে কিন্তু চালানো যাবে, বা কন্ট্রাকচুয়ালিভাবে আমাদেরকে অনেক নার্সিং পড়ুয়া রয়েছে বা নার্সিং প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রী রয়েছে, তাদেরকে দিয়ে কিন্তু হসপিটালগুলোও চালানো যাবে, তাই তো? এবং যদি আমরা বলি যে স্কুলে কিন্তু কন্ট্রাকচুয়ালিভাবে অনেক টিচার যারা মানে বিএড ফিএড করে আছে তাদেরকে নিয়ে কিন্তু কন্ট্রাকচুয়ালিভাবে স্কুলগুলোও চালানো যাবে। কিন্তু
একবার ভাবনা চিন্তা করে দেখো, যদি পরীক্ষা না নেওয়া হয় বা উচ্চ মাধ্যমিকের মেরিটের ভিত্তিতেও যদি ভর্তি না নেওয়া হয়, যদি পুরো প্রসেসটাকেই বাতিল করে দেওয়া হয়, তাহলে কলেজগুলো কী হবে না, কলেজগুলো পুরোপুরি থমকে রয়ে যাবে। আর একটা রাজ্যে কোনো দিন নার্সিং কলেজ, একটা ইঞ্জিনিয়ারিংয়ের কলেজ, বা ধরো আরও যে কলেজগুলো রয়েছে এমএসসি করার জন্য যে সমস্ত আমাদের ইউনিভার্সিটি রয়েছে, সেগুলোকে কোনোভাবে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া সম্ভব নয়, ঠিক আছে। এবং রেজাল্টের ভিত্তিতে কিন্তু কোনো দিন যদি এগুলো হতো, তাহলে এবছরই গভর্নমেন্ট প্রথমেই ডিসিশন নিয়ে নিত যে আমাদের পরীক্ষা এবছর প্রথমেই ঘোষণা করে দিত আমাদের পরীক্ষা কিন্তু এবছর হবে না, পুরোটা রেজাল্টের ভিত্তিতে করা হবে। তাহলে ডব্লিউবিজি থেকে শুরু করে, মানে ডব্লিউবিজি যেই পরীক্ষাটা অলরেডি হয়ে গেল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, তাহলে সেটাও কিন্তু রেজাল্ট দেখেই হতো। দেখো ফেটার কিন্তু পরীক্ষা হয়েছে, মানে প্রথম পরীক্ষাটা হয়েছে, তার মানে তোমরা প্রত্যেকে নিশ্চিন্তে থাকো, পরবর্তী সমস্ত পরীক্ষাগুলো কিন্তু 100% হবে, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা করার কারণ নেই। তবে অনেকে কী করছো বলতে, এটা নিয়ে চিন্তা করতে করতে পড়াশোনা থেকে দূরে সরে চলে এসেছো। আমি দেখছি যে তোমরা পড়াশোনায় সঠিকভাবে মনোযোগ দিতে পারছো না, বাট এটা একদমই করো না। হঠাৎ করে যেদিন দেখবে পরীক্ষার ডেট অ্যানাউন্স করে দিল, মানে এবং যখন ফর্ম ফিল আপের ডেট অ্যানাউন্স হয়ে যাবে, তখন কিন্তু প্রত্যেকের হাতে আর কিছু করার থাকবে না। তো এখন থেকে খুব ভালোভাবে আজ থেকে মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে। এবং 100% আমি বলে দিয়েছি যে এই তথ্যগুলো পেয়েছি, এবং এই তথ্যের উপর বিচার করে তোমরাও বুঝতে পারছো যে পরীক্ষা কিন্তু কোনোভাবেই বন্ধ হচ্ছে না। আমি আগেই বলেছি যে 10,000% গ্যারান্টি দিয়ে বলছি পরীক্ষা কিন্তু হবে। হ্যাঁ, 2025 সালে এই যে বললাম তোমরা প্রত্যেকে প্রিপারেশন নিচ্ছ, যদি চাও যে হ্যাঁ আমার প্রিপারেশনকে আরও স্ট্রং করতে চাই, আমি একদমই কিচ্ছু পড়িনি এই মুহূর্তে, হাতে হয়তো 3 মাস কি 4 মাস আমরা সময় পাবো, সেই টাইমটা আমরা কীভাবে পড়বো, তার জন্য আমরা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ গাইডেন্স করছি। এবং তার জন্য আমাদের অ্যাপ কিন্তু তোমাদেরকে ইনস্টল করতে হবে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাপের নাম। তোমরা প্রত্যেকে প্লে স্টোরে চলে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবে টিচমিন্ট লিখলি এই অ্যাপটা তোমাদের সামনে শো করবে, দেখবে টিচমিন্ট কানেক্টেড ক্লাসরুম, তারপর দেখো ইনস্টল দেখাবে, ইনস্টলে ক্লিক করে তোমরা ওপেনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে সাইন আপ করবে। এরপর দেখো আমাদের নিচে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে অ্যাডমিশনের জন্য। এবার দেখো অ্যাডমিশনের জন্য আমাদের কী কী প্রসেস রয়েছে বলে দিই। এই যে ফোন নাম্বার, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে 7001946335 6295272822। তোমরাতে হোয়াটসঅ্যাপ করবে, কারণ আমি সবসময় হোয়াটসঅ্যাপেতেই আমরা রিপ্লাই করে দেবো তোমাদেরকে। কল করলে হয়তো সবসময় কল নাও তোলা হতে পারে, তাই জন্য বলছি প্রত্যেকে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। এবং যদি কোনো কারণে হোয়াটসঅ্যাপে রিপ্লাই না পাও, তখন তোমরা কিন্তু কল করতে পারো। এবার আমাদের কী কী এখান থেকে জানতে পারবে, দেখো আমাদের এখানে কী কী হয় আর কি, আমাদের ক্লাসের বিষয়বস্তুটা কী। আমাদের কিন্তু লাইভ এবং রেকর্ড ক্লাস রয়েছে, ঠিক আছে। এবং আমাদের কিন্তু রেগুলার 4 ঘন্টা করে ক্লাস হয়, এবং সপ্তাহে থাকছে তোমাদের জন্য 4টি করে মক টেস্ট, এবং প্রতিটা সাবজেক্টের কিন্তু ক্লাস আমাদের থাকছে। এবং ইংরেজিতে কিন্তু সম্পূর্ণ কমনের গ্যারান্টি, যেটা অন্যরা কেউ দিতে পারে না, সেটা কিন্তু আমরা দিই। অর্থাৎ ইংরেজিতে যে 15 মার্কস থাকে, সেই 15 মার্কস কিন্তু হুবহু কমন, মানে আমরা যা করাই সেই টপিকগুলো বা হুবহু বলতে পারো সেই প্রশ্ন কিন্তু কমন আসে আমাদের এই ইংলিশ থেকে। আমাদের এটা খুব একটা ইম্পর্টেন্ট, যেটা আমরা অত্যন্ত পরিশ্রম করি ইংরেজিটার জন্য। অনেক ছাত্র ইংরেজিতে দুর্বল, তারা হয়তো শিখতে পারে না, কিন্তু সেই জন্য আমরা ইংরেজিটাকে খুব তাড়াতাড়ি স্পিডে শিখিয়ে এবং সেখান থেকে সম্পূর্ণ সাজেশন আমরা দিয়ে দিই, এবং সেখান থেকে 15 মার্কস অর্থাৎ 15 মার্কস কিন্তু কমনের একটা গ্যারান্টি রয়েছে। এবং প্র্যাকটিস এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস, এই প্র্যাকটিস ক্লাসটা কি, এই প্র্যাকটিস ক্লাস কিন্তু আমাদের একটা রয়েছে, যেখানে আমরা সমস্ত টপিকগুলোকে আবার নতুন করে রিভাইজ করাই। এবং ডাউট ক্লিয়ারিং ক্লাসে কী হয় না, ডাউট যেগুলো তোমাদের সমস্যা রয়েছে সেইগুলো প্রত্যেকটা ডাউটকে কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়। এবার দেখো আমাদের তুমি কোনো কারণেই থাকতে না পারো, মানে হয়তো তুমি ক্লাসে থাকতে পারলে না, তখন তুমি রেকর্ডটা দেখে নিতে পারো। অথবা ধরো তুমি কোনো কারণে হয়তো ক্লাসটাতে ছিলে, হয়তো কোথাও একটু বুঝতে সমস্যা হয়েছে, হয়তো তোমার ওখানটা মনে হয় যে আমার একটু দেখার প্রয়োজন রয়েছে, তখন তুমি রেকর্ডটা দেখে নিতে পারো, ঠিক আছে। এবার আমাদের ফিজ কত না, আমাদের ফিজ হচ্ছে 499 টাকা, এটা হচ্ছে আমাদের ফিস। আর আমাদের 115 নম্বরে কিন্তু ফুল মক হবে, ঠিক আছে। সেই ফুল মকটা একদম পরীক্ষার 1 থেকে 1.5 মাস আগে কিন্তু ফুল মকটা নেওয়া হবে 115 মার্কসের। তার জন্য কিন্তু তখন আবার 200 টাকা পেমেন্ট করতে হবে। তাহলে সব মিলে কত, এখন তোমরা 500 টাকা দিয়ে ভর্তি হতে পারছো। এবং তখন ওই ফুল লেন্থ মক টেস্ট কিন্তু 10টা নেবো, ঠিক 10টা ফুল লেন্থ মক টেস্ট যদি ভালো করে দাও, তুমি একদম পুরোপুরিভাবে প্রিপারেশন হয়ে যাচ্ছে। এবং আমরা কিন্তু সময় অনুযায়ী পরীক্ষা নিই, অর্থাৎ প্রত্যেকের কাছে কিন্তু সময় থাকবে, আমাদের অ্যাপেতেই সময় দেওয়া থাকবে। সেই সময়ের মানে তুমি দেখতে হবে কত টাইম তোমার লাগছে, পাশে ওয়েমার দেওয়া থাকবে। ঠিক যেমন তুমি একটা পরীক্ষার হলে পরীক্ষা দাও, ঠিক সেরকম বেসিক্সই কিন্তু এটা হবে। 115 নম্বরের পরীক্ষা, তার জন্য কিন্তু তখন 10টা পরীক্ষা নেওয়া হবে। 10টা পরীক্ষার জন্য ফিস দিতে হবে কত না, 200 টাকা। এটা কিন্তু এখন না, এখন পরে, বাট 500 টাকা দিয়ে তোমরা এখন ভর্তি হতে পারবে এবং ক্লাসগুলো করতে পারবে, ঠিক আছে। আমরা এত কম নেই কেন না, এত কম নেবার প্রধান কারণ গ্রামেগঞ্জ অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা টাকার অভাবে কোনো ভালো কোচিংয়ে ভর্তি হতে পারে না।
অথবা তারা সঠিক গাইডেন্স পায় না। কিন্তু দেখো এত কম ফিস রাখার জন্য তারা প্রত্যেকে আমাদের এই কোচিং সেন্টারের আওতায় আসতে পারবে এবং তারা প্রত্যেকেই পড়াশোনা করতে পারবে। তার জন্য এমন উদ্যোগ। তো যারা যারা ভর্তি হতে চাইছো কম ফিস ভেবে যে ভাবছো হ্যাঁ এড়িয়ে যাবার কোনো প্রয়োজন নেই। আমি বলছি 100% তোমাদের সামনে ইউটিউবে এসে বলছি যে তোমরা যদি এই ব্যাচটা নাও তোমরা সম্পূর্ণভাবে অনেক কিছুই কিন্তু শিখতে পারবে। প্রতিটা ক্লাস খুব সুন্দরভাবে কিন্তু বোঝানো হয়েছে। তোমরা রেকর্ডিং দেখো বা লাইভ ক্লাস করো, তোমরা সম্পূর্ণভাবে কিন্তু কোথাও কোনো বোঝার অসুবিধা থাকবে না। ঠিক আছে, অ্যাপের মাধ্যমে দেখতেই পাচ্ছ যে তোমরা কোথায় রেকর্ডিং পাবে। দেখো রেকর্ডিংয়ের জন্য অপশান রয়েছে, তারপর দেখো টেস্ট দেওয়ার জন্য আলাদা আলাদা অপশান রয়েছে, স্টাডি মেটেরিয়াল অর্থাৎ নোটসপত্র এখান থেকে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এখানে নোটিশ বোর্ডে আমরা বিভিন্ন প্রকার ইনফরমেশন জারি করে থাকি, সেগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে। স্টুডেন্টদের সঙ্গে যদি চাও যে আমরা কোনো স্টুডেন্টের সঙ্গে কন্ট্যাক্ট করবো, তার জন্য চ্যাট অপশান রয়েছে, সেগুলো সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। তো এগুলো হচ্ছে আমাদের ফিচার্স কিন্তু অ্যাপের মধ্যে রয়েছে। যারা যারা চাইছো জয়েন করতে অবশ্যই খুব তাড়াতাড়ি জয়েন করো। 100% তোমাদেরকে কথা দিচ্ছি এই ব্যাচের মাধ্যমে কিন্তু সফলতা আসবে। আর হ্যাঁ, আমরা ক্লাসে যেটুকু পড়িয়ে দেবো সেটুকুই কিন্তু তোমার ক্লাসেই তৈরি হয়ে যাবে, যে তোমাকে ওটা এক্সট্রা করে আবার অন্য সময় গিয়ে পড়তে হবে এমন না। তুমি যদি ক্লাসে একটু পড়াটা মনোযোগ দিয়ে শোনো, তোমার কিন্তু সেটা ক্লাসের মধ্যেই তৈরি হয়ে যাবে। তো অবশ্যই যারা যারা চাইছো যে আমরা নতুন ব্যাচে জয়েন করব, জয়েন করে যাও আমাদের এই নতুন ব্যাচটা এই কয়েকদিন আগে শুরু হয়েছে। একদম তোমরা সমস্ত কিছু প্রথম থেকে এখানে পেয়ে যাবে। অলরেডি তোমরা কিন্তু কন্ট্যাক্ট নাম্বার পেয়েছো, ওই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে। এবার দেখো এএনএম জিএনএম এক্সামের জন্য প্রিপারেশন কীভাবে নেবে, এই টিপসগুলো তোমাকে 100% ফলো করতেই হবে। এই টিপসগুলো যদি তুমি ফলো করো, দেখো তোমার সফলতা তোমার হাতেই রয়েছে। তুমি নিজেই পারবে তোমার ভাগ্যকে পরিবর্তন করতে। দেখো প্রতিটা চ্যাপ্টার আমরা যেভাবে পড়াই ঠিক সেই নিয়মগুলো তুমি ফলো করতে পারো বাড়িতে। প্রতিটা চ্যাপ্টারকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু পড়তে হবে। এটা কিন্তু তোমাকে কেউ বলবে না। প্রত্যেক বলবে এমসিকিউ সলভ করো, কেউ বলবে মানে বই কেন, কেউ বলবে প্র্যাকটিস বই কেন। আমি বলছি না, প্রতিটা চ্যাপ্টার ক্লাস 9-10 সিলেবাস রয়েছে, সেই সিলেবাস ভিত্তিক প্রতিটা চ্যাপ্টার কিন্তু ভালো করে খুঁটিয়ে পড়তে হবে এবং নেক্সট ডে সেই চ্যাপ্টারে কিন্তু এমসিকিউগুলো আমাকে পড়ে নিতে হবে, যে ওই চ্যাপ্টার থেকে কী কী এমসিকিউ আসতে পারে। তুমি সেটা বই থেকে নিজে এমসিকিউ বানাতে পারো, খাতায় লিখে অথবা তুমি সহায়িকা বইয়ের মাধ্যমে এমসিকিউ করতে পারো। বাট প্রথমে চ্যাপ্টার ভালো করে খুঁটিয়ে পড়ে নিজেকে এমসিকিউ সলিউশন করতে হবে এবং এমসিকিউ সলিউশনকে করতে গিয়ে দেখতে হবে যে তুমি কতগুলো নিজে পারছো, কতগুলো তুমি পারলে না। যেগুলো পারলে না সেগুলোকে আবার নতুন করে সলিউশন করে নিতে হবে এবং তোমাকে দেখতে হবে যে তুমি কত টাইম নিয়ে সেগুলো ভাবছো। কারণ তুমি একটা চ্যাপ্টার পড়েছো, তোমার সেই চ্যাপ্টারটা ভালো করে তৈরি হয়েছে কিনা সেটা কিন্তু টাইমের ওপরেও নির্ভর করে। তুমি একটা চ্যাপ্টার নিয়ে সারাদিন কাটিয়ে দিলে, অন্য সাবজেক্ট দেখলে না, সেটা করলে কিন্তু চলবে না। এবং এমসিকিউ সলিউশন করতে গিয়েও তোমাকে টাইম দেখতে হবে, এই জন্যই যে আমি একটা প্রশ্নের জন্য কতটা সময় নিচ্ছি ভাবতে। কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার হলেতে এটা খুব কাজে লাগবে। তুমি একটা এমসিকিউ যদি এখন 2 মিনিট লাগিয়ে দাও তাহলে কিন্তু খুব খারাপ। এটা তোমাকে দেখতে হবে যে আমি একটা এমসিকিউর জন্য মাত্র 5 সেকেন্ড সময় পাবো, এই হিসাবে কিন্তু তোমাকে স্পিড নিজের মধ্যে আনতে হবে। তারপর দেখো চ্যাপ্টারের শেষে কিন্তু মক টেস্ট নিজেকেই দিতে হবে এবং মক টেস্টের সাথে সাথে কিন্তু রিভাইজ করতে হবে চ্যাপ্টারটাকে এবং সাথে আরও এক্সট্রা এমসিকিউ, যে এমসিকিউগুলো তুমি ধরো পড়োনি, ঠিক আছে, সেই এমসিকিউগুলো কিন্তু তোমাকে এক্সট্রা করে তোমাকে খুঁজে খুঁজে আবারও পড়তে হবে। এক্সট্রা টপিক যেগুলো হয়তো তুমি বাদ দিয়েছো সেগুলোকে কিন্তু খাতায় নোট করে রাখতে হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমাকে করতে হচ্ছে। কারণ এক্সট্রা জিনিস কেন আমি করতে বলছি, এক্সট্রা টপিক কেন করতে বলছি, এক্সট্রা টপিক করলে কি হয়, এটা পরীক্ষায় কোনো প্রশ্ন যদি তোমার অজানা মনে হয় বা কোনো প্রশ্ন যদি তুমি চ্যাপ্টারের মধ্যে না পাও, এক্সট্রা টপিক করে থাকলে বা এক্সট্রা কিছু পড়ে থাকলে তুমি দেখবে সেখান থেকে প্রশ্নটা কমন পেয়ে গেছো পরীক্ষায়। তো এই জন্য বলি এক্সট্রা করে পড়ো, এক্সট্রা এমসিকিউ করো এবং মক টেস্ট দাও। একটা চ্যাপ্টার কমপ্লিট হলে সেখান থেকে মক টেস্ট দাও, মক টেস্ট টাইম ধরে দাও। এর ফলে কী হবে, যেটা আমরা অ্যাপেতেই নিই, অ্যাপে টাইম সেট করা থাকবে আমাদের, সেখান থেকে ওখানে মক টেস্ট দেবে, তখনই ধারণা পেয়ে যাবে যে তোমার কত টাইম লাগছে একটা মক টেস্টের জন্য এবং কত নাম্বার তোমার নেগেটিভ খেলো, সমস্ত কিছু কিন্তু আমার এই অ্যাপের মধ্যে দেওয়া আছে। তো এই জন্য বললাম যে তোমরা অবশ্যই জয়েন করতে পারো। আচ্ছা, মক দেওয়ার সময় তোমাকে টাইম দেখতে হচ্ছে। আর হ্যাঁ, ফুল লেন্থ মক টেস্ট 115 নম্বর, এটা কিন্তু টাইম ধরেই প্র্যাকটিস করতে হবে। সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবার পর কিন্তু ফুল লেন্থ মক টেস্ট দিতে হবে। এবার দেখো পরীক্ষায় পাস করার জন্য কিন্তু প্রথম যেটা জরুরি সেটা হচ্ছে, আমরা যেমন অনেকে প্রচুর ক্ষতি করেছে, এখনও কিছু শুরুই করেনি, আমি এটা জানি। যারা ভিডিওটা দেখছো তারা এখনও অনেকেই রয়েছে যারা কিছু শুরুই করনি, যে কি পড়বার কি না পড়বে এটা ভাবতে ভাবতে তাদের দিন চলে যায়। তোমাকে কিন্তু প্রতিদিন নিয়মিত পড়াশোনা করতে, মানে ভাবছো পরীক্ষা না হলে পড়ে কি হবে, এই যে মনের মধ্যে একটা নেগেটিভ থট নিয়ে এসেছো, এগুলোকে দূর করে দাও, এখন থেকে এগুলোকে তাড়িয়ে দাও, নয়তো তুমি সমস্যায় পড়ে যাবে। দেখবে তোমার পড়ায় কোনো দিন, পরীক্ষার দিনেতেও তুমি দেখবে পড়তে পারছো না। তো এই জন্য বলছি পরীক্ষায় পাস করার জন্য যেটা প্রথম দরকার সেটা হচ্ছে রেগুলার পড়াশোনায় অ্যাক্টিভ থাকা, রেগুলার পড়াশোনা করা। আমার ব্যাচের প্রতিটা ছাত্র যদি ক্লাস না করে, তবে চেঁচিয়েও ক্লাস করে। কারণটা কি, কারণ পড়াশোনায় তাদের হয়তো মন বসছে না, কারণ পরীক্ষা হবে কি হবে না এরকম চিন্তা তাদের মনে আসছে। বাট
পরীক্ষা যেহেতু আমাদের হবার সম্ভাবনা 100% আমি আজকেই বলে দিয়েছি, বা 10,000% গ্যারান্টি আমি তোমাদেরকে দিয়েছি, তো সেই জায়গাতে আর কোনো চিন্তা করা তোমাদের কারণ নেই। তোমরা প্রত্যেকে নিয়মিত পড়াশোনা করো। নিয়মিত পড়াশোনা করার একটা দুর্দান্ত উপকারিতা রয়েছে, দেখবে যার ফলে তোমাদের স্মৃতিশক্তি অনেকটাই বেড়ে যাবে। তারপর দেখো, যখন তোমরা নিয়মিত পড়াশোনা করছো, শুধু সেই পড়াশোনা করলে হবে না, অনেক কী করে ঝড়ের গতিতে বইয়ের পাতার পর পাতা পড়ে যায়, কিন্তু প্রতিটা টপিককে ভালো করে বুঝতে হবে। যদি বুঝে যাও, তোমাকে সেই জিনিসটা কোনোদিন কেউ ভোলাতে পারবে না। এবং সময় মতো প্রস্তুতি শুরু করতে হবে। মানে আজকে বললাম আজ থেকেই প্রস্তুতি শুরু করো। তোমরা তো ভাবছো পরীক্ষা হবে, আমরা পরীক্ষার 1 মাস আগে সব পড়ে ফেলবো, এটা একদম ভুল ধারণা। কারণ তোমরা জানো না যে সিলেবাসটা কতটা বড়। তাই বলছি সময় মতো প্রস্তুতি শুরু করো, সময় মতোই পড়াশোনা শুরু করো। দিয়ে বলছো কোচিং নেবো, হ্যাঁ আজকে নেবো না, 2 দিন পরে নেবো, 2 মাস পরে নেবো, পরীক্ষার আগে নেবো, এই যে ভাবনাগুলো, এই ভাবনাগুলোই তোমাকে কিন্তু আরও নিচের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য বলছি, যদি প্রস্তুতি শুরু করো, এখন থেকে শুরু করো, এই মুহূর্ত থেকে শুরু করো, আজ থেকেই ক্লাস করো, আজ থেকেই নিজে বাড়িতে পড়াশোনা করো। এটাই বলছি যে সময় থেকে কিন্তু শুরু করতে হবে। সময় পেরিয়ে গেলে কিন্তু এটা কোনোদিনই সম্ভব নয়, তখন কিন্তু তোমাকে 1 বছর আবার নষ্ট করতে হবে। এবং আত্মবিশ্বাসী, সব থেকে বড় কথা হচ্ছে আত্মবিশ্বাসী, নিজের প্রতি বিশ্বাস, আমি পারবো। যখন আমার একটা বন্ধু পারছে, যখন ওয়েস্ট বেঙ্গল একটা ভালো মেয়ে রেজাল্ট করতে পারছে, যখন ওয়েস্ট বেঙ্গলতে আমরা দেখলাম যে পাকিস্তানকে জবাব দিয়েছে, আমাদের নারী, আমাদের মেয়েরাই পাকিস্তানকে জবাব দিয়েছে, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমাদের অলরেডি সেনাবাহিনীর 2 জন প্রধান, তারাই কিন্তু পাকিস্তানকে একটা জবাব দিয়েছে, ঠিক আছে? তাদের 9টা যে ঘাঁটি, সেটা কিন্তু যে জঙ্গি ঘাঁটি, সেগুলোকে ধ্বংস করে দিয়েছে। তাহলে মেয়েরা যখন এত কিছু পারে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কেন পারবো না? এই নিজের প্রতি আত্মবিশ্বাস, নিজের প্রতি আত্মজেদ তোমার পড়াশোনাকে দেখবে আরও উপরের দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ তোমাকে আরও স্পিড দিচ্ছে, তোমাকে আরও গতি তোমার মনের মধ্যে বাড়িয়ে তুলেছে। তখন তুমি দেখবে যে টাইমটা পড়ছিলে, তুমি তার থেকে বেশি টাইম ধরে কিন্তু পড়তে পারছো। এরপরে দেখো, পরীক্ষার আগে কিন্তু নিজেকে খুব উৎসাহিত রাখতে হবে, পরীক্ষার আগে এবং পরে। মানে অনেকে দেখবে পরীক্ষা দিয়ে এসেও বাড়িতে চিন্তা করে। পরীক্ষা যদি ভালো দাও, অবশ্যই তোমাকে উৎসাহিত থাকতে হবে। পরীক্ষা খারাপ দিলেও উৎসাহিত থাকতে হবে, কারণ পরীক্ষা খারাপ হতেই পারে কোনো কারণে। তাই জন্য বলতে নিজেকে উৎসাহিত কিন্তু রাখাটা খুব জরুরি। আচ্ছা, অন্যদের থেকে সাহায্য নেয়, যেমন ধরো বন্ধুদের কাছ থেকে সাহায্য নিতে পারো। যদি সাহায্য না করে সেটা আলাদা ব্যাপার, বাট একবার বলে দেখতে দোষ কি? পড়াশোনার জন্য কিন্তু অনেকটা আমাদেরকে মানে নিজের মধ্যে অহংকার রাখলে চলবে না। আমি পড়াশোনা করবো, আমি কারো কাছে সাহায্য নেবো না, নিজে যেটুকু হয় জানবো, শিখবো, না শিখবো, তবুও কারো কাছে আমি যাবো না, এটা কিন্তু ভুল। ছোটোবেলায় আমি যখন পড়তাম, যখন আমার বাবা মা টাকার জন্য আমাকে কোচিং দিতে পারতো না, তখন কিন্তু আমিও বলতাম যে হ্যাঁ, আমি একটা শিক্ষকের কাছে সাহায্য নিই, যে সেটা স্কুলের শিক্ষক হোক বা সেটা আমাদের গ্রামের কোনো আমার থেকে বয়সে বড় কোনো ব্যক্তি হোক, আমি তাকে বলতাম যে এটা আমি পারছি না, একটু করে দিতে, বা এটা আমি বুঝতে পারছি, এটা বুঝিয়ে দিতে। এতে আমার কোনোদিন লজ্জা লাগতো না। এটাই বলছি যে কোনোদিন লজ্জা রাখলে চলবে না, বা এটা নিয়ে কোনোদিন দ্বিধাবোধ করলে চলবে না যে বন্ধুদের কাছে সাহায্য নেব না বা শিক্ষকদের কাছে সাহায্য নেব না। অবশ্যই সাহায্য নিতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় কি না, সব বিষয়ে সমান গুরুত্ব না দিয়ে কিছু বিষয় বেশি ফোকাস করা। আমরা কি করি বলতো, অন্যের নিয়ে বেশি সমালোচনা করি। ওই মেয়েটা কি করে পাস করে গেল আগের বছর, ও তো ভালো পড়তো না, তাহলে আমি তো পাস করবো কি করবো না, আমার ভাগ্যে কিছু নেই। এই যে এরকম ফালতু ভাবনা চিন্তা, এগুলো কিন্তু তোমাদেরকে একদম কি বলবো, অধঃপতনে নিয়ে চলে যাবে। তাই জন্য বলছি, একদম শুধু টার্গেট করো পড়াশোনা এবং নিজের কাজের প্রতি। দেখো, পড়ার সময় কিন্তু এক টানা পড়ে গেলে আমাদের পড়াগুলো গুলিয়ে যায়। তাই জন্য পড়ার সময় অবশ্যই নিজেকে মানসিক বিশ্রাম দিতে হবে এবং শারীরিক বিশ্রাম কিন্তু নিতে হবে। অনেক সময় আমরা পড়া মনে রাখতে পারি না, তার জন্য শব্দ ছক বানাও, খাতায় লেখো ছোটো ছোটো করে। ধরো একটা বড় একটা কোনো একটা তুমি ধরো সংজ্ঞা, সেটা মুখস্থ রাখতে পারছো না, সেটাকে শর্ট করে ভেবে নাও বা সেটাকে ছোটো করে বুঝে নাও। তোমাকে বইয়ে যেটা আছে এটাই করতে হবে না, তুমি ছোটো করে বুঝে নিয়েও পড়তে পারো। এছাড়াও দেখবে অনেক সময় আমরা ছক মনে রাখতে পারি না। ছক মনে রাখার জন্য শব্দ ছক, পর্যায় সারণী মনে রাখার জন্য ছোটো ছোটো অনেক কিছু টেকনিক রয়েছে, সেই টেকনিকগুলোকে ব্যবহার করতে হবে, যেটা আমরা অলরেডি ক্লাসে বলেই দিই যে এই টেকনিকগুলো ইউজ করে পড়লে তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু মনে থাকবে। আমরা বলি না যে দিনে 10 ঘন্টা পড়ো, 15 ঘন্টা পড়ো, 20 ঘন্টা পড়ো। 10 ঘন্টা 20 ঘন্টা যতক্ষণই তুমি বই নিয়ে বসে থাকো না কেন, এবং যত তোমাকে মোটিভেশন আমি দিই না কেন, তোমার কিন্তু কোনো কাজ হবে না। কিন্তু এই কথাগুলো যদি তুমি মেনে চলো, ঠিক আছে, অনেকে বলবে যে দিনে 12 ঘন্টা পড়ো, দিনে 14 ঘন্টা পড়ো, বাবা আমার স্বপ্ন পূরণ করার। বাবা, স্বপ্ন পূরণ এই স্বপ্ন পূরণ কিছুই না, এগুলো ফালতু, ঠিক আছে, একদম কিচ্ছু না। স্বপ্ন পূরণ জিনিসটা কি? স্বপ্ন পূরণ, আরে বাবা, তুমি নিজে পড়াশোনা করলে তুমি নিজে ভালো রেজাল্ট করবে, তুমি পড়াশোনা করবে, তুমি চাকরি করবে, তুমি স্যালারি পাবে, তুমি তোমার বাবা মাকে দেখবে, এটাই, ঠিক আছে। এরকম স্বপ্ন পূরণ কোনো মোটিভেশন আমি দিচ্ছি না। তাই বলছি, নিজের যেটুকু তুমি করতে চাইছো নিজের ভালোর জন্য করছো, তোমার বাবা মার ভালোর জন্য করছো, তোমার ভাই বোনকে
তুমি কিছু দিতে পারবে, কিছু কিনে দিতে পারবে। তোমার ভাই যখন বলবে দিদি আমাকে এটা কিনে দে, তোমার বোন যখন বলবে দিদি আমার এটা লাগবে, তখন তোমার হাতে টাকা নেই, কী করে? চাকরি করলে তো কিনে দিতে পারবে, তাই না? তখন তোমার বাবা বলবে যে আমার এই এই জামাটা ড্রেসটা খুব পছন্দ, টাকা থাকলে কিনতে পারতাম। তখন তোমার হাতেও যদি চাকরি করে কোনো টাকা পয়সা থাকে, তখন সেটা কিনে দিতে পারবে, তাই তো? এছাড়াও দেখো ভুলগুলো থেকে কিন্তু আমাদের প্রত্যেককে শিক্ষা নিতে হবে। অর্থাৎ আমরা পড়তে গিয়ে অনেক সময় কিছু ভুল বলে ফেলি বা কিছু ভুল করে থাকি। অর্থাৎ পরীক্ষা দিতে গিয়ে দেখবার যখন মক টেস্ট দিচ্ছি না, কিছু ভুল করে ফেললাম, সেই ভুলগুলো থেকে কিন্তু আমাদেরকে শিক্ষা নিতে হবে। অর্থাৎ সেই ভুলগুলোকে আমাদেরকে চিহ্নিত করতে হবে যে আমরা কী ভুল করলাম, কেন করলাম, সেগুলোকেই খুঁজে বের করা হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। এছাড়াও ক্লাসের প্রতিটা নোট তৈরি, কিন্তু আমরা এটা করি না। আমি ক্লাসে এই জন্য বলি যে তোমরা নোট লেখো, যারা আমাদের ক্লাস করে তারা জানে যে নোট লেখো, খাতায় লেখো। খাতায় লিখলে কী হয় বলো তো, বেশি পরিমাণে মনে থাকে। এই জন্য বলি ক্লাসের লেকচার দেখে দেখে খাতায় লেখো। অনেক কী করে পিডিএফ দেখবো, পিডিএফ সারা জীবন ফোনেই পড়ে থাকে, কোনো দিন পিডিএফ দেখে পিডিএফ প্রিন্ট আউট করে পড়াশোনা হয় না। বাট খাতায় যদি লেখা থাকে না, সেটা তোমার পড়তেও মন চাইবে যে আমি তো খাতায় লিখেছি, খাতাটাকে ভালো করে পরীক্ষাটাকে পড়ে চাই। এই জন্য প্রতিটা ক্লাস যখন করানো হয়, আমি ওই জন্য বলি যে তোমরা 4টে খাতা বানাও, ফিজিক্যাল সায়েন্সের, লাইফ সায়েন্সের, ম্যাথের, ইংলিশের, এই 4টে খাতা অন্তত বানাও। এবং নোটস বলতে জিকেটা হয়তো আমি নোটস দিই যেগুলো তোমরা প্রিন্ট আউট করে নাও। বাকি সাবজেক্টের নোটস যেগুলো খুব দরকার সেগুলো আমরা পিডিএফ করে কিন্তু দিয়ে দিই। এবং আমি যদি নোটস দিই বা পিডিএফ যখন দিচ্ছি, আমরা বলি যে খাতায় লিখে নাও, পিডিএফগুলোকে ফোনে কিন্তু ফেলে রেখো না। এবং নোটসের সাথে সাথে আমরা ক্লাসেই বলি যে খাতায় কিন্তু লিখবে, খাতায় কিন্তু আমি যেটা করাচ্ছি অঙ্কটা সেটা কিন্তু খাতায় করবে। আমি তোমাকে একটা অঙ্ক দিলাম, তুমি চেষ্টা না করে আমি করে দিলাম, সেটা কিন্তু খুব একটা বাজে জিনিস। মানে এখন এটাই হয়, সমস্ত কোচিং সেন্টার কী করে, অঙ্ক না পারলে অঙ্কটাকে করে দেয়। আমি বলি তুমি অঙ্কটাকে 2বার খাতায় চেষ্টা করো, 2বার নাহলে 3বার করো, 3বার নাহলে 4বার করো। ঠিক যখন তুমি না পারবে তখন তোমাকে আমি সাহায্য করব। বাট তুমি তো আগে একবার অন্তত চেষ্টা করে দেখো যে তুমি অঙ্কটা করতে পারলে কি পারলে না। কারণ তোমাকে যদি আমি করিয়ে দিলাম, তুমি কিন্তু কোনোদিন অঙ্কটা শিখতে পারবে না। চেষ্টা করতে করতে, কাটাকুটি করতে করতেই কিন্তু অঙ্কটা তুমি শিখতে পারবে। আর যখন তুমি পারবে না, তার জন্য তো অবশ্যই আমরা শিক্ষকরা আছি তোমাকে সাহায্য করার জন্য। বাট আগে কিন্তু নিজেকে চেষ্টা করতে হবে, সেটাই আমি বলতে চাই। এবং অঙ্ক আমরা তারপর খাতায় করিয়ে দিই। আর যখন তুমি প্র্যাকটিস করতে করতে নিজে পারো, দেখবে তখন তুমি পরবর্তী সমস্ত অঙ্কই কিন্তু করতে পারছো। আমি চাই শেখাতে, কোনোদিন চাই না যে মুখস্থ করে সমস্ত কিছু গিলিয়ে খাওয়াতে। এই মুখস্থ করে সমস্ত কিছু গিলিয়ে খাওয়ালে একটা সময় কিন্তু বমি হবে। এবং তুমি যদি ধীরে ধীরে খাও এবং সমস্ত কিছু যদি তুমি পরিপাক করতে পারো, তাহলে সেটা কিন্তু তোমার হজম হবে। তো সেই জিনিসটা আমি চাইছি যে যেন তোমাদের হজম হয়, যেন কোনোটা গিলে না তোমরা খাও। তো চলো পরবর্তী আসছে নিয়মিত অনুশীলন। অর্থাৎ নিয়মিত পড়াশোনা করতে হবে, নিয়মিত পরীক্ষা দিতে হবে, নিয়মিত এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এবং পড়াশোনা শুরুর আগে প্রথম একটা হচ্ছে ইতিবাচক মনোভাব, অর্থাৎ সমস্ত নেগেটিভ চিন্তাকে তাড়িয়ে একটা ভালো ফ্রেশ মাইন্ড নিয়ে কিন্তু পড়তে বসতে হবে। তো এত কিছু বললাম, প্রত্যেকে এগুলো ফলো করো, খুব ভালো রেজাল্ট করবে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। আর যারা অ্যাডমিশন নিতে চাইছো, আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো।